আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের সামনে যেই জন্য এসেছি সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের একটি ক্লাস পরিচালনা করার জন্য। আমার আজকের যেই পত্রটি আমি তোমাদেরকে পড়াবো সেটি হচ্ছে প্রিন্সিপাল অফ ফিন্যান্স। প্রিন্সিপাল অফ ফিন্যান্সের অর্থাৎ অর্থায়নের নীতিমালার আজকের যে চ্যাপ্টারটি আমি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে লিভারেজ। সকলেই কাগজ কলম এবং ক্যালকুলেটর নিয়ে কষ্ট করে বসে পড়ো এবং মনোযোগী হওয়ার চেষ্টা করো। তোমরা সকলেই জানো যে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আমরা ক্লাস কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সেই মার্চ মাস থেকেই অনলাইন ক্লাস কার্যক্রম চলছে। সেই সূত্র ধরেই আমি আজকে তোমাদের সামনে এসেছি। তোমাদের যাতে পড়াশোনায় গতি থেমে না যায় এই কারণে আসলে অনলাইন ক্লাসের কার্যক্রম। মহান স্রষ্টা আমাকে সুস্থ রেখেছে অথবা আমাদেরকে সুস্থ রেখেছে বলে আমরা ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি সকলের জন্য দোয়া করি, তোমরাও সবাই সুস্থ থাকো। আল্লাহর কাছে সবাই সবার জন্য দোয়া করবে। করোনাকালীন সময়ে যাতে করে কেউ কোনো সমস্যা না পড়ে, পড়াশোনার যাতে করে কোনো ক্ষতি না হয়, সেই কারণেই হাজীগঞ্জ মডেল কলেজ কর্তৃক আয়োজিত আমাদের অধ্যক্ষ স্যারের নির্দেশে বিভাগীয় প্রধানের আদেশক্রমেই কিন্তু আমরা ক্লাসগুলো পরিচালনা করতেছি। তোমরা গুরুত্বের সাথে ক্লাসগুলো করার চেষ্টা করবে এবং যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে কোনো অধ্যায়ে অথবা আজকে আমি যে লেকচারটি দিব সেই লেকচারের মধ্যে যদি বুঝতে কোনো অসুবিধা হয়, কোনো অঙ্ক করতে গিয়ে যদি মনে হয় যে পারতেছো না, অবশ্যই আমার ভিডিওর মধ্যে কমেন্টস করবে অথবা আমার সাথে যোগাযোগের চেষ্টা করবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, চলেন আমরা আজকের যে চ্যাপ্টারটি সেই চ্যাপ্টারটি আসলে কি কি অঙ্ক করতে হবে অর্থাৎ চ্যাপ্টারের যে সামারি সেই সামারিটি আমরা একটু সবাই কষ্ট করে লিখে নিব। তার আগে একটু বোঝার চেষ্টা করতে হবে যে লিভারেজ আসলে কি। লিভারেজ শব্দটির অর্থ হচ্ছে ভারোত্তোলন দণ্ড, অর্থাৎ শেয়ার মালিকদের উপার্জন হার বৃদ্ধির লক্ষ্যে স্থায়ী ব্যয়যুক্ত তহবিল ব্যবহার করার ক্ষমতাকে আসলে লিভারেজ বলে। আমি আবারও বলছি, তোমরা একটু লিখে রাখো। তোমরা অবশ্যই কাগজ কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসে পড়েছো আমি আশা করতেছি। লিখে রাখো যে লিভারেজ কাকে বলে। লিভারেজ হচ্ছে এক ভারোত্তোলন দণ্ড, শেয়ার মালিকদের উপার্জন বৃদ্ধির লক্ষ্যে স্থায়ী ব্যয়যুক্ত তহবিল ব্যবহার করার ক্ষমতাকেই লিভারেজ বলা হয়। আমরা এই চ্যাপ্টারে কী কী অঙ্ক করতে হবে একটু কষ্ট করে সবাই লিখে নিব। Degree of operating leverage। 2 নম্বর হচ্ছে ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। 3 নম্বর হচ্ছে ডিগ্রি অফ টোটাল অথবা কম্বাইন অথবা মিক্সড লিভারেজ। 4 নম্বর আপনাকে বের করতে হবে আর্নিং পার শেয়ার। 5 নম্বর আপনাকে বের করতে হবে ব্রেক ইভেন পয়েন্ট। 6 নম্বর আপনাকে বের করতে হবে ইফেক্টস অফ লিভারেজ।
প্রিয় শিক্ষার্থী, দেখেন আপনার এই চ্যাপ্টারে যে কাজগুলো আপনার প্রথম করতে হবে, প্রথমে আপনার জানতে হবে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, অর্থাৎ পরিচালন লিভারেজ আপনার জানতে হবে। 2 নম্বরে আপনার জানতে হবে ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ, অর্থাৎ আর্থিক লিভারেজের মাত্রা আপনাকে শিখতে হবে। 3 নম্বরে আপনার জানতে হবে ডিগ্রি অফ টোটাল লিভারেজ, মিক্সড লিভারেজ অথবা কম্বাইন্ড লিভারেজ, এটাকে আমরা বলি মিশ্র লিভারেজ অথবা মোট লিভারেজ, এটাও আপনার জানতে হবে। এছাড়া আপনার জানতে হবে আর্নিং পার শেয়ার, অর্থাৎ শেয়ার প্রতি আয় কীভাবে আপনি বের করবেন। এছাড়াও আপনার রয়েছে ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ সমচ্ছেদ বিন্দু কীভাবে আপনি নির্ণয় করবেন। এছাড়াও আপনার বের করতে হবে যে ইফেক্টস অফ লিভারেজ, এই অঙ্কগুলি আপনার আসলে এই চ্যাপ্টারে করতে হবে। তো আপনার একটা টেবিল খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের জন্য, অর্থাৎ অঙ্ক করার জন্য। আপনি অবশ্যই এখন সেই টেবিলটি একটু সবাই কষ্ট করে লিখে নেবেন। প্রথমেই টেবিলে লিখতে হবে টোটাল সেলস, এটা থেকে আপনাকে বাদ দিতে হবে ভেরিয়েবল কস্ট, সংক্ষেপে আপনি এটাকে ভিসি বলবেন। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, এটাকে সংক্ষেপে আপনি বলবেন সিএম, অর্থাৎ সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিনকে বলা হয় সিএম। আপনি কন্ট্রিবিউশন মার্জিন থেকে বাদ দিবেন ফিক্সড কস্ট, এটাকে সংক্ষেপে আপনি বলবেন এফসি। যে ফলাফলটি আপনি পাবেন, অর্থাৎ সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলে যেটা পাবেন সেটা হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, সংক্ষেপে আমরা এটাকে বলি ইবিআইটি। ইবিআইটি থেকে আপনাকে বাদ দিতে হবে ইন্টারেস্ট টাকা। আপনি যে ফলাফলটি পাবেন সেটি হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স, অর্থাৎ এটাকে সংক্ষেপে আমরা বলি ইবিটি। এরপর আপনি বাদ দিবেন ট্যাক্স। ইবিটি থেকে যদি আপনি ট্যাক্স বাদ দেন আপনি পেয়ে যাবেন আর্নিং আফটার ট্যাক্স, অর্থাৎ ইএটি। ইএটি থেকে আপনি বাদ দিবেন প্রিফার্ড ডিভিডেন্ড, অর্থাৎ সংক্ষেপে আমরা এটাকে বলি পিডি। প্রিফার্ড ডিভিডেন্ড আপনি যদি বাদ দেন আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার হোল্ডার, অর্থাৎ এটাকে আমরা সংক্ষেপে বলি ইএসিএস। লিভারেজের চ্যাপ্টার করার আগে আপনাকে অবশ্যই এই চার্টটি মনে রাখতে হবে, অর্থাৎ এই চার্টটি আপনি পারলে লিভারেজের অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। আমি এই চার্টটি আপনাদের সাথে আবারও বলছি যে প্রথমে আপনি এই চার্টটির মধ্যে লিখবেন টোটাল সেলস, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের মোট বিক্রয় কত হয়েছে। সেই মোট বিক্রয় থেকে আপনাকে প্রথমে বাদ দিতে হবে ভেরিয়েবল কস্ট। বাদ দেওয়ার পরে যা থাকবে তাকে বলা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, যেটা আমি বোর্ডের মধ্যে লিখে দিয়েছি। আপনি যখন অঙ্ক করবেন আপনার বিস্তারিত লিখতে হবে না, যেমন আপনি কন্ট্রিবিউশন মার্জিন না লিখতে পারেন সিএম, তবে প্রথমে বোঝার জন্য পুরোটা শিখতে হবে, এই জন্য আমি পুরোটা লিখে দিয়েছি। এরপরে কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি আপনি ফিক্সড কস্ট বাদ দেন তাহলে আপনি পেয়ে যাবেন ইভিআইটি, অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স।
আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স থেকে যদি আপনি ইন্টারেস্ট টাকা বাদ দেন, আপনি পেয়ে যাবেন ইবিটি, অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স থেকে আপনাকে বাদ দিতে হবে ট্যাক্স। ট্যাক্স বাদ দিলে, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ইএটি, অর্থাৎ আর্নিং আফটার ট্যাক্স। একইভাবে আপনি যদি আর্নিং আফটার ট্যাক্স থেকে প্রিফার্ড ডিভিডেন্ড অর্থাৎ অগ্রাধিকার লভ্যাংশ যদি বাদ দেন, তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ইএসিএস, অর্থাৎ আর্নিং অ্যাভেলেবেল কমন শেয়ার হোল্ডার। প্রিয় শিক্ষার্থী, বোঝার চেষ্টা করি যে এই ভেরিয়েবল কস্ট আসলে কি। ভেরিয়েবল কস্ট হচ্ছে উৎপাদন ব্যয়, অর্থাৎ উৎপাদন করতে গিয়ে আপনার কত ব্যয় হয়েছে সেটিকে বলা হচ্ছে উৎপাদন ব্যয়। আর ফিক্সড কস্ট অর্থ হচ্ছে স্থায়ী ব্যয়, যে ব্যয়টা আপনার স্থায়ী দিতেই হবে সেটা হচ্ছে ফিক্সড কস্ট। আচ্ছা, ইন্টারেস্ট টাকা কার উপরে ধরবেন? ইন্টারেস্ট টাকা ধরবেন প্রশ্ন অনুযায়ী, ইন্টারেস্ট টাকা ধরবেন কার উপরে একটু লিখে রাখেন অঙ্ক করতে যাতে সুবিধা হয়। ইন্টারেস্ট টাকা ধরবেন বন্ড, ট্রেড, ডিবেঞ্চার, এগুলোর বাংলায় বলে ঋণপত্র। অর্থাৎ ইন্টারেস্ট রেট যদি থাকে প্রশ্নে, তাহলে আপনি ইন্টারেস্টের টাকা ধরবেন রেট অনুযায়ী। কার উপরে ধরবেন? বন্ড, ডেট, ডিবেঞ্চার। উদাহরণ দিয়ে বলতে পারি যে ধরেন ডেট বলা আছে 1,00,000 এবং সুদের হার অর্থাৎ ইন্টারেস্ট রেট বলা আছে 10%, তাহলে আপনি ইন্টারেস্ট টাকা ধরবেন ওই যে 1,00,000-এর 10% অর্থাৎ 10,000। আচ্ছা, এরপরে বলছে ট্যাক্স। ট্যাক্স আপনি কার উপরে ধরবেন? ট্যাক্স ধরবেন ইবিটির উপর। কার উপর? ইবিটির উপর। অর্থাৎ ধরেন আপনার ট্যাক্স বলছে 50%, ইবিটি দেওয়া আছে 1,00,000, তার মানে 1,00,000-এর 50% কত হবে? 50,000। ট্যাক্স ধরবেন সবসময় কার উপর প্রিয় শিক্ষার্থী? ইবিটির উপর। আচ্ছা, এবার আছে পিডি, অর্থাৎ পিডি কার উপরে ধরবেন? পিডি ধরবেন প্রিফার্ড স্টকের উপর। প্রিফার্ড স্টকের উপর, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার মূলধনের উপর পিডি ধরবেন। ঠিক ইন্টারেস্ট যেরকম বন্ড, ডেট, ডিবেঞ্চারের উপরে ধরবেন, পিডি ধরবেন প্রিফার্ড স্টকের উপর, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, দেখেন আমি প্রথমে বলেছিলাম যে সামারিটা আমি দিয়েছিলাম যে প্রথমে শিখতে হবে ডিগ্রি অফ কি লিভারেজ? অপারেটিং লিভারেজ। অবশ্যই সেটার একটা সূত্র রয়েছে। দেখেন আমি ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের সূত্র লিখে দিচ্ছি। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, এটাকে সংক্ষেপে বলা হয় ডিওএল। এই ডিওএল নির্ণয়ের সূত্র হচ্ছে CM/EBIT, এবং প্রাপ্ত যে ফলাফলটি বের হবে এটার সামনে লিখতে হবে টাইমস। অর্থাৎ ধরেন ডিওএল এর রেজাল্ট বের হলো 6, তার মানে আপনি কিন্তু 6 এর সামনে লিখবেন টাইমস। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করেন এই যে সিএম আর ইবিএটি এখানে দেওয়া আছে, দেখেন এটা কিন্তু টেবিলের মধ্যে আছে সিএম এবং ইবিএটি। অর্থাৎ আপনি যদি টেবিলটি বের করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার ডোল নির্ণয় অর্থাৎ ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ নির্ণয় সহজ হয়ে যাবে। অর্থাৎ পরিচালন লিভারেজের মাত্রা নির্ণয় আপনার জন্য সহজ হয়ে যাবে। তার মানে আপনার এই যে চার্টটি রয়েছে, এই চার্টটি অবশ্যই গুরুত্বপূর্ণ অঙ্কের জন্য আপনি বাসায় চার্টটি অবশ্যই আয়ত্ত করে নেবেন। এরপরে দেখেন 2 নম্বর যে ফর্মুলাটি রয়েছে সেটি হচ্ছে ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। এটাকে বলা হয় আর্থিক লিভারেজের মাত্রা। এটাকে আমরা সংক্ষেপে বলি ডিএফএল। এটার ফর্মুলা হচ্ছে EBIT/EBT। শিক্ষার্থী ভালো করে লক্ষ্য করেন যে আপনার চার্ট এখানে বলছে ডিএফএল এর ফর্মুলা হচ্ছে EBIT/EBT। দেখেন EBIT আছে এবং ইবিটিও আছে, অর্থাৎ আপনার এই চার্টের মধ্যে অর্থাৎ এই টেবিলটার মধ্যে কিন্তু ফর্মুলাগুলো রিলিভেন্ট আছে। এই টেবিলটা পারলে ফর্মুলা খুব সহজ হয়ে যাবে। তার মানে ডিএফএল এর ফর্মুলা হচ্ছে EBIT/EBT। উল্লেখ্য ডিএফএল অর্থাৎ ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজের 2 ধরনের সূত্র হতে পারে। আরেকটি কি হতে পারে দেখেন ডিএফএল, আমি প্রথম সূত্রটি প্রথম দেখে লিখলাম EBIT/EBT।
ইবিটি। তাহলে পার্থক্য কোথায় প্রথমটির সাথে? এখানে হচ্ছে উপরে পিডি বাই 1 মাইনাস ট্যাক্স রেট। প্রিয় শিক্ষার্থী দেখেন এখানে দুটি ফর্মুলা আমি লিখে দিয়েছি, দুইটি ডিএফএল এর ফর্মুলা। তো প্রথমটির সাথে দ্বিতীয়টির পার্থক্য দেখেন, এখানে পিডি উপরে আছে বিয়োগ পিডি 1 মাইনাস ট্যাক্স রেট। অর্থাৎ প্রথম সূত্রটি ইউজ করবেন যদি প্রশ্নে প্রিফার্ড স্টক থাকে, প্রথম সূত্রটি ইউজ করবেন যদি প্রশ্নে প্রিফার্ড স্টক না থাকে, আর দ্বিতীয় সূত্রটি ইউজ করবেন প্রশ্নে যদি প্রিফার্ড স্টক দেওয়া থাকে। তার মানে প্রথমটি হচ্ছে পিডি না থাকলে, আর দ্বিতীয়টি হচ্ছে পিডি থাকলে। অবশ্যই প্রশ্ন দেখে আপনি সূত্র বসাবেন, যেহেতু সূত্র দুইটা, প্রশ্নে আপনাকে বলে দিবে কোন সূত্রটি ইউজ করবেন। আমি আবার আপনাদের একটু মনোযোগী হওয়ার জন্য আহ্বান করছি। আপনি এখানে দেখেন ডিএফএল এর দুইটি ফর্মুলা, প্রথম ফর্মুলাটার মধ্যে পিডি নাই, তার মানে এখানে প্রশ্নের মধ্যে প্রিফার্ড স্টক নাই। অর্থাৎ যেই প্রশ্নের মধ্যে প্রিফার্ড স্টক দেওয়া থাকবে না অথবা প্রিফার্ড ডিভিডেন্ড দেওয়া থাকবে না, সেই ক্ষেত্রে ডিএফএল এর ফর্মুলা হবে প্রথমটা। আর যেই প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে সেটা পিডি দেওয়া থাকবে অথবা প্রিফার্ড স্টক দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয় ফর্মুলাটি ইউজ করবেন। এবার দেখেন 3 নম্বরে আপনি যেটা সামারিতে লিখেছিলেন, ডিগ্রি অফ টোটাল লিভারেজ, অর্থাৎ মিশ্র লিভারেজের মাত্রা নির্ণয়ের যে ফর্মুলা ডিটিএল হচ্ছে প্রথম দুইটার গুণফল, অর্থাৎ ডিওএল এবং ডিএফএল এর গুণফলকে বলা হবে ডিটিএল। অর্থাৎ প্রথম দুইটা লিভারেজ পারলে পরেরটা শুধু গুণ করে বের করে দিবেন, খুবই সহজ। দেখেন তৃতীয় যে ফর্মুলাটি সেটি হচ্ছে প্রথম দুইটি ফলাফলের গুণফল, বাস আর কিছু না। আর ডিটিএল ডিগ্রি অফ টোটাল লিভারেজ যে কথা, ডিগ্রি অফ মিক্সড লিভারেজও একই কথা, এটা মনে রাখতে হবে যে ডিটিএল ডিএমএল ডিসিএল এক কথা। আচ্ছা, তার মানে আমরা 3টা ফর্মুলা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা বলেছিলাম যে ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার কীভাবে বের হবে। আর্নিং পার শেয়ারের একটা ফর্মুলা আমরা একটু এখন কষ্ট করে লিখে নিব। আমরা ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করতেছি, কারণ ফর্মুলাগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা যদি থাকে তাহলে যখন আপনি অঙ্ক করবেন খুবই সহজ হয়ে যাবে। আমি আশা করতেছি আপনারা এই তথ্যগুলো অবশ্যই লিখে নিয়েছেন। আমি বললাম যে আর্নিং পার শেয়ার, অর্থাৎ এটাকে আমরা সংক্ষেপে বলি ইপিএস। ইপিএস এর সূত্র হতে পারে ইএসসিএস অবলিক ইএটি বাই নম্বর অফ শেয়ার। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করেন, আমি উপরে লিখেছি ইএসসিএস অথবা ইএটি, অর্থাৎ যখন প্রশ্নে টেবিলের মধ্যে যখন আমি ইএসসিএস পর্যন্ত পাবো তখন আমি ইপিএস এর সূত্রে ইএসসিএস দিব। আর ধরেন থেমে গেছে ইএটি পর্যন্ত আইসা টেবিল, তাহলে আমি ইপিএস এর সূত্রে শুধুমাত্র ইএটি কথাটি লিখবো, আর নিচে সবসময় নম্বর অফ শেয়ার দিব। অর্থাৎ আমি ইএসসিএস কে যদি নম্বর অফ শেয়ার দ্বারা ভাগ দিই আমি পেয়ে যাব ইপিএস। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার একটু ব্রেক ইভেন পয়েন্টের সূত্রটা লিখে নেওয়ার চেষ্টা করবো। দেখেন সবাই একটু কষ্ট করে লিখে নেবেন। ব্রেক ইভেন পয়েন্ট, এটাকে আমরা বলি নিরপেক্ষ বিন্দু অথবা সমচ্ছেদ বিন্দু, সংক্ষেপে আমরা বলি বিইপি। ব্রেক ইভেন পয়েন্টে দুটি জিনিস বের করতে, একটি ইউনিটকে আমি ইউ দ্বারা প্রকাশ করেছি। এখানে ফর্মুলাটি হচ্ছে ফিক্সড কস্ট সেলিং প্রাইস পার ইউনিট বিয়োগ ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের ফর্মুলা। আরেকটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট টাকা, এটার ফর্মুলা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট গুণ সেলিং প্রাইস পার ইউনিট। অর্থাৎ আমরা ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলা লিখে ফেললাম, লেভারেজের ফর্মুলা লিখে ফেললাম, ইপিএস এর ফর্মুলা লিখে ফেললাম। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট বলতে দুটো জিনিস বের করতে, একটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট আর একটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট
টাকা। এই বিষয়গুলো একটু কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা একটি প্রশ্নের মাধ্যমে একটি প্রশ্ন তৈরি করে আমরা আমাদের যে ফর্মুলাগুলো আমরা লিখেছিলাম সেগুলো একটু বোঝার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী, খুব ভালো করে আমার কথা শোনার এবং বোঝার চেষ্টা করবে। আমি একটি নমুনা প্রশ্ন এখন একটু দিব, দেখেন আপনারা। আমি লিখলাম যে আমার সেলিং ইউনিট, আমি একটি নমুনা প্রশ্ন লিখতেছি, আপনারা লিখে নেন। সেলিং ইউনিট আমি বললাম 10,000। আমি বললাম সেলিং প্রাইস পার ইউনিট 10 টাকা। আমি বললাম ভেরিয়েবল কস্ট পার ইউনিট টাকা 5। আমি বললাম ফিক্স কস্ট 20,000 টাকা। এছাড়া আমি বললাম ডেট এট 10% 1 লাখ। আমি বললাম নম্বর অফ শেয়ার 1000। আমি বললাম ট্যাক্স রেট 50%। আমি বললাম এই তথ্য আমি দিলাম। এই তথ্য দিয়ে আমি বললাম এই তথ্যের আলোকে দেখেন একটি প্রশ্ন আমি এখানে তৈরি করছি। প্রথমে বলছি সেলিং ইউনিট অর্থাৎ বিক্রয়ের যেই পরিমাপ সেটা হচ্ছে 10,000 পিস। এক পিস বিক্রি করা হচ্ছে 10 টাকা, বানানোর জন্য খরচ গিয়েছে 5 টাকা এবং ফিক্সড কস্ট হচ্ছে 20,000। ডেপ্টের পরিমাণ দেওয়া আছে 1 লাখ, সুদের হার হচ্ছে 10%। অ্যাড দিয়ে পার্সেন্টেজ দিলে বুঝে নিতে হবে সুদের হার। নম্বর অফ শেয়ার আছে 1000, ট্যাক্স রেট আছে 50%। এই তথ্যের আলোকে আমি 1 নম্বর রিকোয়ারমেন্ট আমাকে বের করতে বলা হয়েছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। 2 নম্বরে বলছে ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। 3 নম্বরে আমাকে বলছে ডিগ্রি অফ টোটাল লিভারেজ। 4 নম্বর রিকোয়ারমেন্ট বলছে আমাকে বের করার জন্য আর্নিং পার শেয়ার। 5 নম্বর আমাকে বলছে বের করতে ব্রেক ইভেন পয়েন্ট। দুটো জিনিস বের করবো আমরা ব্রেক ইভেনে। একটি হচ্ছে ইন ইউনিট এবং আরেকটি হচ্ছে টাকা। অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট বললে আমি দুটি জিনিস বের করবো, একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং আরেকটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট টাকা। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নের আলোকে আমি প্রথম যে কাজটি করব, আমি আমার এই টেবিলের হেল্প নেব। আমি প্রথমে টেবিলটি তৈরি করে ফেলবো, যে টেবিলটি আমি লেকচারের শুরুতে আপনাকে বলেছিলাম, এখনও এখানে লেখা রয়েছে। দেখেন, প্রথমে বের করতে হবে টোটাল সেলস। প্রশ্নের আলোকে দেখেন, প্রশ্নে টোটাল সেলস বের করতে হলে এই 10,000 হচ্ছে সেলিং ইউনিট অর্থাৎ একক। 10,000 একক বিক্রি করা হয়েছে, অর্থাৎ 10,000 পিস বিক্রি করা হয়েছে। একটার দাম যদি 10 টাকা হয় তাহলে 10,000 পিসের দাম আমি গুণ করে বের করব। অর্থাৎ আমার টোটাল সেলস হবে 10,000 গুণ 10, অর্থাৎ আমার বের হয়েছে 1 লাখ। অর্থাৎ আমি এখানে এই টোটাল সেলস, আমি যদি অঙ্কটি সমাধান করতে যাই, আমি আগে টেবিল করতে হবে। এই টেবিলের মধ্যে আমার টোটাল সেলস হবে 1 লাখ। প্রিয় শিক্ষার্থী, খুব ভালো করে লক্ষ্য করবেন। এরপরে বলছে ভেরিয়েবল কস্ট। দেখেন, ভেরিয়েবল কস্ট কয় টাকা দিছে? 5 টাকা দিছে। তাহলে 1 ইউনিট অর্থাৎ 1 পিস বিক্রি করেছি 10 টাকা, আর 1 পিস বানাইতে খরচ গিয়েছে 5 টাকা। তাহলে কয় হাজার পিস বিক্রি করেছি? 10,000 পিস। তাহলে 10,000 পিস বানিয়েছি দেখেই তো বিক্রি করতে পেরেছি, এই জন্য 5-এর সাথে আমি 10,000 গুণ দিব। অর্থাৎ 5-এর সাথে আমার 10,000 গুণ দিলে আমার ভেরিয়েবল কস্ট হবে 50,000। আমি যদি 1 লাখ থেকে 50,000 বাদ দেয়, আমার সিএম অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন হবে 50,000। প্রিয় শিক্ষার্থী, দেখেন ফিক্সড কস্ট প্রশ্নে দেওয়া আছে এই যে 20,000। দেখেন আমার সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিতে হবে, অর্থাৎ আমি 20,000 বাদ দিব। আমি যে ফলাফলটি পাবো 50,000 থেকে 20,000 বাদ দিলে সেটি হচ্ছে কয় হাজার? 30,000। এবার দেখেন, আমাকে ইবিআইটি থেকে বাদ দিতে হবে ইন্টারেস্ট টাকা। আমি জানি যে একটু আগে আমি শিখেছি যে ইন্টারেস্ট ধরতে হবে ডেট বন্ড ডিবেঞ্চারের উপর।
দেখেন বলছে 1,00,000 টাকার 10%, অর্থাৎ ইন্টারেস্ট টাকা আমার বের হবে 1,00,000 টাকার 10% ক্যালকুলেশন করলে বের হবে 10,000। অর্থাৎ ইবিটি থেকে যদি আমি ইন্টারেস্ট টাকা বাদ দিই আমি ইবিটি পাবো, ইবিটির বিয়োগ ইবিটি আমি পাবো 30,000 থেকে 10,000 বাদ দিলে হবে আমার 20,000। দেখেন এবার আমার ট্যাক্স ধরতে হবে, ট্যাক্স দেওয়া আছে 50%। আমি জানি আমার ট্যাক্স ইবিটির উপরে ধরতে হয়, তার মানে 20,000-এর 50% আমি পেয়ে যাব 10,000। তাহলে আমি যে ফলাফলটি পাচ্ছি এই ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে সেটি হচ্ছে ইএটি। ইএটি আমার হবে 20,000 থেকে 10,000 বাদ দিলে আমার হবে 10,000। এই অঙ্কে প্রিফার্ড স্টক নাই, তার মানে এই অঙ্কে আর টেবিলে পিডি বাদ যাবে না, এখানে এই টেবিলটি আমার শেষ হয়ে যাবে, এখানেই আমার টেবিলটি শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আপনারা অঙ্কটি আশা করি তুলে নিয়েছেন। আমি এবার এই আমার প্রথম যেই রিকোয়ারমেন্টটি অর্থাৎ ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ আমি সেটি এখন একটু বের করে আপনাদেরকে দেখাবো। দেখেন প্রথম রিকোয়ারমেন্টটি ছিল ডিওএল অর্থাৎ ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের আমরা যে সূত্রটি লিখে দিয়েছিলাম সেটি ছিল সিএম বাই ইবিএ। দেখেন আমরা এখানে সিএম পাচ্ছি কত হাজার, 50,000, এবং ইবিএটি পাচ্ছি 30,000, অর্থাৎ আমাদের উপরে থাকবে 50,000 এবং ইবিএটি আমার হচ্ছে 30,000। আমি 50,000-কে 30,000 দিয়ে ভাগ দিব। এখন দেখেন আমি 50,000-কে 30,000 দিয়ে ভাগ দিব, আমার যে ফলাফলটি এসেছে সেটি এসেছে 1.66। অনেকগুলো 6 আমি 7 দেবো, যেহেতু আমি দশমিকের পরে 2 ঘর রাখবো, এবং আমি জানি যে আমার উত্তরের সাথে সামনে টাইমস কথাটি লিখতে হবে। এটা লিভারেজের নিয়ম যে আমি উত্তরের সাথে টাইমস কথাটি লিখব। দেখেন 2 নম্বরে বের করতে বলছে ফাইন্যান্সিয়াল লিভারেজ, ফাইন্যান্সিয়াল লিভারেজ বের করতে বলছে আমাদেরকে। তা আমরা ফাইন্যান্সিয়াল লিভারেজ বের করব। আমরা জানি ডিএফএল হচ্ছে ফাইন্যান্সিয়াল লিভারেজ, যেটা সূত্র 2টি। যেহেতু এই অঙ্কে প্রিফার্ড স্টক নেই সেহেতু প্রথম সূত্রটি ইউজ হবে। কোনটি? এই যে ইবিএটি বাই ইবিটি সূত্রটি। ইবিএটি আমাদের দেওয়া আছে প্রশ্ন অনুযায়ী 30,000 এবং ইবিটির মান আমি টেবিলে দেখব, ইবিটির মান হচ্ছে 20,000। অর্থাৎ আমি এখানে 30,000-কে 20,000 দিয়ে ভাগ দিব। আমি যে ফলাফলটি পাচ্ছি সেটি কত? 30,000 ভাগ 20,000। আমি যে ফলাফলটি পাচ্ছি সেটি হচ্ছে 1.5 টাইমস। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা ডিওএলও লিখে ফেলেছেন, ডিএফএলও লিখে ফেলেছেন। এবার হচ্ছে ডিগ্রি অফ টোটাল লিভারেজ, অর্থাৎ আমরা জানি ডিটিএল এর সূত্র হচ্ছে প্রথম দুইটার গুণফল, অর্থাৎ ডিওএল গুণ ডিএফএল। আমরা ডিওএল পাচ্ছি 1.67, আমরা ডিওএল পাচ্ছি 1.67 এবং ডিএফএল পাচ্ছি 1.5। আমাদের যে ফলাফলটি এসেছে সেটি কত ক্যালকুলেটরে করব। 1.67 গুণ 1.5, আমাদের ফলাফলটি এসেছে 2.505 টাইমস। অর্থাৎ আমরা লিভারেজের ফলাফল পেয়ে গেলাম, ডিওএলও পেলাম, ডিএফএলও পেলাম, ডিটিএলও পেলাম। এবার আমাদের যেটা বাইর করতে হবে সেটা হচ্ছে ইপিএস। আমরা একটু ইপিএস বাইর করবো। দেখেন এখানে যতগুলো সূত্র লিখেছি সব সূত্রের এলিমেন্টগুলো কিন্তু টেবিলের মধ্যেই রয়েছে। আমাদের এবার বের করতে হবে ইপিএস। আমরা ইপিএস বের করবো। দেখেন আমাদের ইপিএস এর সূত্রটি হচ্ছে ইএটি বাই নাম্বার অফ শেয়ার। আমাদের প্রশ্নে নম্বর অফ শেয়ারের পরিমাণ ছিল 1,000, আর আমার যে ইএটি বের হয়েছে 10,000। অর্থাৎ আমি 10,000-কে 1,000 দিয়ে ভাগ দিলে আমি পেয়ে যাব 10। অর্থাৎ শেয়ার প্রতি আমার আয়, আর্নিং পার শেয়ারের বাংলা অর্থ হচ্ছে শেয়ার প্রতি আয় হচ্ছে আমার 10 টাকা। অর্থাৎ আমি ইপিএসও বের করে ফেললাম। এবার আমি এই অঙ্কের ব্রেক ইভেন পয়েন্ট বের করব। দেখেন এই অঙ্কের ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে বের হবে। ব্রেক ইভেন পয়েন্ট প্রথমটা ইউনিট বের করব। এটা সূত্র আমি লিখেছিলাম ফিক্সড কস্ট সেলিং প্রাইস পার ইউনিট বিয়োগ ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আমার এই অঙ্কের ফিক্সড কস্ট ছিল 20,000 টাকা প্রশ্নের মধ্যে, এবং সেলিং প্রাইস পার ইউনিট ছিল 10 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট ছিল 5 টাকা। অর্থাৎ 20,000-কে আমি 5 দ্বারা ভাগ দিব। আমি যে ফলাফলটি পাবো 20,000 ভাগ 5, আমি ফলাফলটি পেয়েছি 4,000 ইউনিট কথাটি লিখতে হবে সামনে। এছাড়াও আমি এই অঙ্কের
ব্রেক ইভেন টাকা বের করবো, ব্রেক ইভেন পয়েন্ট টাকা। ব্রেক ইভেন পয়েন্ট টাকার যে সূত্রটি ছিল সেটি ছিল ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট গুণ সেলিং প্রাইস পার ইউনিট, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের ফলাফল হচ্ছে 4000 এবং সেলিং হচ্ছে 10 টাকা, অর্থাৎ বের হবে 40,000 টাকা। অর্থাৎ আমরা ব্রেক ইভেন ইউনিটও পেলাম, ব্রেক ইভেন টাকাও পেলাম। অর্থাৎ আমরা এই অঙ্কটি পুরোপুরিভাবে প্রশ্ন অনুযায়ী শেষ করলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় অবশ্যই আমি যে অঙ্কটি করলাম এই অঙ্কটি করবে। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় কোনো ফর্মুলার মধ্যে অথবা টেবিলের মধ্যে, যেখানেই যদি কোনো সমস্যা যে কোনো জায়গায় হোক, অবশ্যই আমার ভিডিওর মধ্যে কমেন্টস করবে অথবা আমার সাথে যোগাযোগের চেষ্টা করবে, আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা সকলেই জানো যে করোনা ভাইরাস পরিস্থিতির কারণেই কিন্তু আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রম চলতেছে, অনেক দিন ধরেই চলতেছে। তোমরা আমি আশা করছি তোমরা ক্লাসে মনোযোগী হবে এবং গুরুত্বের সাথে শেষ করবে। আমি ভিডিওটি আমাদের যে পেজ রয়েছে সেই পেজের মধ্যে আপলোড করে দেব এবং আমি লাইভ করছি না, কারণ লাইভ করলে নেটওয়ার্কের কারণে সমস্যা হয়, তোমরা হয়তো তোমাদের কাছে যথাযথভাবে হয়তো তথ্য পৌঁছে না, এই কারণে আমি ভিডিও করে সেটা ডাউনলোড দিয়ে দেই যাতে করে তোমরা অন্তত ভিডিওগুলো পেয়ে যাও। আমার উদ্দেশ্য শুধুমাত্র ক্লাস নেওয়া না, আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা আসলে কতটুকু উপকৃত হয়েছ, তোমাদের উপকারের কথাটাই আমার মাথায় সবসময় কাজ করে। তোমাদের বিন্দুমাত্র উপকার হলেই আসলে এই ক্লাসগুলো সার্থকতা পাবে। তোমরা তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বিভাগীয় প্রধানের সাথে বলবে, অথবা ফাইন্যান্সের যে চ্যাপ্টারটিতে অঙ্ক করতে গিয়ে তোমাদের সমস্যা মনে হয় অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টসের মধ্যে জানাবে। আমি চেষ্টা করব সেই অধ্যায় নিয়েই তোমাদের সামনে আসার জন্য। তোমাদের জন্য দোয়া রইল, স্রষ্টার কাছে সবসময় দোয়া করি তোমরা ভালো থাকো পরিবার পরিজন নিয়ে, এবং সবসময় নিজের খেয়াল রাখবে, নিজের পরিবারের খেয়াল রাখবে। আমি আমার আজকের লেকচারটি তোমাদের এই কথাটি শেষ পর্যন্ত বলবো তোমাদেরকে আজকের লেকচারে, সেটি হচ্ছে মনোযোগী হও, পড়াশোনায় পিছিয়ে থেকো না, অবহেলা করে সময় নষ্ট করো না। আমার দোয়া তোমাদের সাথে রইল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আমি আমার আজকের লেকচারটি শেষ করছি। আল্লাহ হাফেজ।